গুড আফটারনুন, আপনাদের সবাইকে লাঞ্চ বক্সে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টা নিয়ে অনুষ্ঠানটা করব, একটা ফ্যাক্ট গত দুদিন আগে হয়েছে, তার জন্য আমাকে আনতে হলো। এবং আজকের এই প্রোগ্রামটা খুব ভালো করে যারা বাড়ির গার্জিয়ান রয়েছেন এবং তোমরা যারা ছোটরা রয়েছো, খুব ভালো করে মন দিয়ে আজকের অনুষ্ঠানটা দেখো। বাবা মারা যারা বা মায়েরা, বিশেষত দুপুরবেলাটায় মায়েরা তো অনুষ্ঠান দেখেন, আপনারা যদি আমাদের এই প্রোগ্রামের সঙ্গে রিলেট করতে পারেন তো নিচের দেওয়া নাম্বারে ফোন করবেন, সরাসরি কথা বলবেন। আমরা আলোচনার মাধ্যমে একটি বিরাট বড় সমস্যার সমাধান আজকে করতে চাইব, চেষ্টা করব। আমি জানি যে এটা একদিনে সম্ভব নয়, এটা বহু হয়তো দিন ধরে চেষ্টা করতে হবে, সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে। তার জন্য আমরা সোশ্যাল মিডিয়া একটি খবর দেখলাম এবং পরবর্তীকালে আমি ন্যাশনাল মিডিয়াতে কনফার্ম হলাম। সেটা হচ্ছে যে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর, এই সম্ভাজিনগরে একটি ছেলে, যার ছবিও আমি কিছু রেখেছি, আপনারা দেখবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনি পেয়ে যাবেন। একটি ছেলে আত্মহত্যা করলো। কিভাবে করলো? সে বাড়ির থেকে গন্ডগোল করে খাপতিয়া হিল, ওই মহারাষ্ট্রের যে খাপতিয়া, আপনারা জানেন যারা মহারাষ্ট্রে গেছেন, খাপতিয়া হিল একেবারে খাড়াই পাহাড়। তো সেই পাহাড়ে প্রায় 1.5-2 ঘন্টা সে একদম পাহাড়ের কর্নারে গিয়ে দাঁড়িয়ে থাকলো, একদম পাহাড়ের কোনায় কর্নারে। তার বাবা আসলো, মা আসলো, এমনকি এলাকার লোকজন, এলাকার যিনি পঞ্চায়েতের যিনি প্রধান, এমনকি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু সে স্টিল ওই পাহাড়ের, খাপতিয়া পাহাড়ের, ছত্রপতি সম্ভাজিনগর মহারাষ্ট্র, সেখানে সে দাঁড়িয়ে থাকলো। এবং এরপর সবাই তাকে রিকোয়েস্ট করলো, কিন্তু সে নাছোড়বান্দা একই রকমভাবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সমস্ত মিডিয়ার দেওয়া যে খবর বা ন্যাশনাল মিডিয়াগুলো যে খবর করছে, তার মা গেল, বাবা গেল, কিন্তু তাকে কেউ টলাতে পারল না। সে বলল ওখানে দাঁড়িয়ে চিৎকার করে যে এই জীবন রেখে আর কোনো লাভ নেই, সে আত্মহত্যা করবে। মা অনেক কান্নাকাটি করলো, এমনকি বলল যে তার মঙ্গলসূত্র সে বন্ধক রাখবে। মঙ্গলসূত্র, যারা নন বেঙ্গলি তাদের কাছে এটা বিবাহের একটা চিহ্ন। আমাদের যেরকম মায়েদের হাতে শাঁখা পলা থাকে সেরকম এখন আমাদেরও অনেকে মঙ্গলসূত্র ইউজ করে, সে ইট ডাজন্ট ম্যাটার, করেন। তো মা সেটাও বললেন, তাও ছেলেটি 1 ইঞ্চি সরে আসলো না। এবং তার পরবর্তীকালে প্রায় 2.5-3 ঘন্টা পর পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কেউ কিছু করতে পারছে না। এবং প্রায় সেখানে 350 ফুট নিচে গভীর খাত, সেই খাতের একদম প্রান্তে, একদম এজ কর্নারে দাঁড়িয়ে সেইভাবে প্রায় 3 ঘন্টা পরে তার বাবা কোনো রকমে গিয়ে যখন তার হাত ধরে তাকে বাঁচাতে যাবে, তখন টাল সামলাতে না পেরে দুজনই, বরঞ্চ খানিকটা আমি যা ছবিতে দেখে যা মনে হলো, আপনার ছবি দেখতেও পারবেন, ছবি যদি আমাদের পাশে চালানো হয়, আমি কিছু ছবি রেখেছি, এখানে দেখা যাবে যে খানিকটা, এই দেখুন ছবিটা দেখুন, এই দেখুন, খুব ভালো করে দেখুন। এই যে বাবা বাঁচাতে গেল ছেলেটিকে, একসঙ্গে দুজন নিচে পড়লো, দেখুন। আর ছবি, আর অন্যান্য যে ছবিগুলো আছে, আরগুলো অন্যটা দেখি। এই দেখুন, তার দেহ উদ্ধার করা হচ্ছে পরে, দুজনই মারা যায়, বাবা এবং সন্তান দুজনেই মারা যায়। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন দুজন মিলে খাতের মধ্যে পড়ে যাচ্ছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার মা ছিল সেখানে, সেও আত্মহত্যা করে, সেও পাহাড়ে, এই দেখুন ঠিক তারপরেই আরেকজন ভদ্রমহিলা লাফ দিয়ে পড়বেন। এই ছবিগুলো যদি একটু দেখানো যায়, পাহাড়ের এখানে একেবারে রুক্ষ পাথর, তার উপরে প্রায় 350-400 ফুট ওপর থেকে পড়া, মানে অবধারিত মৃত্যু। এই দেহ উদ্ধার করে পরে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে ছবি। এই যে ছেলেটিকে আপনারা দেখলেন, তার নাম হচ্ছে কুনাল চাঁদবড়ে। আর এই কুনালের বাবার নাম হচ্ছে মুরলীধর চাঁদবড়ে, 48 বছর বয়স। তার মায়ের নাম হচ্ছে সঙ্গীতা চাঁদবড়ে, 42 বছর বয়স। পেশায় মুরলীধর হচ্ছে ট্রাকের, প্রথম তিনি ট্রাক চালাতেন, মানে লরি চালাতেন। গল্পটা একটু শুনে নিন আপনারা, তাহলে বুঝতে সুবিধা হবে যে কেন এই ঘটনা ঘটলো, এই মৃত্যুর পেছনে কারণ কি। একই পরিবারের 3 জন, এক লহমায় একটা পরিবার শেষ হয়ে গেল কেন, এর কারণটা জানা দরকার আপনাদের। আমরা পাশের ছবিগুলোও দেখাবো আর কি, দেখাতে থাকবো। এই যে ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, এখন এই যে
যে ছেলেটি তার বাবার হাত ধরে খাতের মধ্যে পড়লো, তার নাম হচ্ছে কুনাল। জাস্ট মাত্র বয়স হচ্ছে 18 বছর বয়স। বুঝতেই পাচ্ছেন জেনজি বা জেনজে সম্প্রদায়ের এজটা বুঝতেই পাচ্ছেন। এখন তার বাবা মুরলীধর হচ্ছে ট্রাক চালাতেন। সম্প্রতি বছরখানেক হলো তিনি একটা নিজের ট্রাক কিনেছেন এবং অলমোস্ট হি ওয়াজ প্ল্যানিং হিজ রিটায়ারমেন্ট। 48 বছর বয়স, তিনি তার রিটায়ারমেন্টের কথা ভাবছিলেন। তিনি একটা ড্রাইভার দিয়ে ট্রাকটাকে চালাতে দিয়েছিলেন এবং নিজে ভাবছিলেন যে আর আমি ট্রাক চালাবো না, এবার আমি বাড়িতে বসে আমার ফ্যামিলিকে সময় দেব। গত পরশুদিন যে খবরটা ভাইরাল হয় সেটা হচ্ছে এই যে ছেলেটি 18 বছরের ছেলে, যার নাম হচ্ছে কুনাল, এই কুনাল একটি আইফোন কিনেছিল এবং পরবর্তীকালে এই আইফোনের ইএমআইটা দেওয়া যাচ্ছিল না, দিতে পারছিলেন না তার বাবা, এবং বারবার করে কোম্পানি থেকে ফোন আসছিল যে আইফোনটাকে তার জমা দেওয়ার জন্য বা ব্যাক করে দেওয়ার জন্য। এরকম ঘটনা অনেক হয়, আমাদের এখানেও অনেক হয়েছে যে কিছু না পেয়ে আত্মহত্যা করা, কিন্তু আইফোন না পেয়ে আত্মহত্যা করার খবর আমার খুব একটা শোনা পড়ছে না। দেখুন কিভাবে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয় একই পরিবারের 3 জনের। এই হচ্ছে সেই কুনাল চাঁদবড়ে। তার বাবা যখন তাকে ধরতে যান তখন সেখান থেকে সে একেবারে নিচের তলায় পড়ে যায় এবং তারপরে তার মাও সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। যেটা জানা যাচ্ছে যে ওই ইএমআই না দিতে পারবার জন্য, ইএমআইয়ের টাকাটা না শোধ করতে পারবার জন্য তার উপর চাপ আসছিল কোম্পানি থেকে। মানে যারা ফিনান্সের যারা লোক তারা বারবার করে বলছিল যে আপনি ফোন জমা দিয়ে দিন। যেটা হয় আর কি, ফিনান্স না দিতে পারলে একটা সেটেলমেন্টে আসার চেষ্টা করা হয়, তারও যদি না হয় তাহলে প্রোডাক্ট নিয়ে যাওয়া হয়, নানান রকম অপমানসূচক কথা শুনতে হয়। যারা আমরা ইএমআই নিই, ইএমআইতে বিভিন্ন প্রোডাক্ট নিই, তারা যখন ইএমআই ফেল করি, যদি আমরা ফেল করি, তাহলে আমাদের সবারই কম বেশি লোন রিকভারি যারা করতে আসে তাদের গালিগালাজ, তাদের খারাপ কথা, তাদের প্রেস্টিজ সম্মানহানিকর কথাবার্তা বলা, এগুলো আমরা শুনে অভ্যস্ত যারা করেছি এই কাজটা। এখন এই ক্ষেত্রেও সেটা হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এই কুনাল যখন দেখে যে ইএমআই দেওয়া যাচ্ছে না, সে চলে আসে পাহাড়ের পাশে, বাড়িতে বলেই আসে যে আমি আত্মহত্যা করতে যাচ্ছি, এবং তার বাবা মাও সঙ্গে সঙ্গে চলে আসেন তাকে ঠেকানোর জন্য। কিন্তু শেষমেশ সুরক্ষা পায় না পরিবার, একসঙ্গে গোটা পরিবার পাহাড়ের ওপর থেকে পড়ে আত্মহত্যা করে এবং 3 জনেরই মৃত্যু হয়। এই ঘটনা আমাদের কি শিক্ষা দিচ্ছে? যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, এরকম আপনাদের মনে হচ্ছে যে সত্যি কি এই ছেলেটি একটা কলঙ্কজনক কাজ করে ফেলল? যে ছেলেটি এই কুনাল, এর পেছনের তত্ত্বটা অনেক বড় তত্ত্ব, মিস্ট্রিটা অনেক বড়, আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে একজন মনে আমাদের সঙ্গে ফোনে আছেন। আপনারা বাড়ির বাবা মারা কীভাবে এই ধরনের ডিমান্ডকে ডিল করেন, আমি আপনার থেকে বেসিক্যালি এটা জানতে চাইব। আপনারা বাড়ির বাবা মারা কীভাবে এই ধরনের ঘটনাকে ডিল করেন, বা আপনারা এই ধরনের কন্ডিশনে কখনো পড়েছেন কিনা? এই ধরনের কন্ডিশনকে ডিল করাটা একটা খুব বড় বিষয়। তার মানে কে ম্যানেজ করা, নেগোসিয়েশন করা, বসে কথা বলা, বাচ্চাদের সঙ্গে আলাপচারিতা করা, তাদের মাইন্ডকে বোঝা, রিড করা, তাকে বিরত করা যে কোনো রকম এই ধরনের কাজ যাতে সে না করে। এটা করতে গিয়ে কতটা বেগ পেতে হয় আপনাদের, বা আদতে এই ধরনের ঘটনা আপনাদের জীবনে কখনো ঘটেছে কিনা আপনাদের থেকে আমি আজকে জানতে চাইবো। আসুন, কেউ একজন মনে হয় ফোনে রয়েছেন, কথা বলি। হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার, শুভদীপ প্রহর। আমি হুগলি সিঙ্গুর থেকে শ্রীমতী সুমা সিংহ কথা বলছি। বলুন সুমা দেবী, স্বাগত। আমার বিয়ে হয়েছে, মানে 2000-এ বিয়ে হয়েছে, 2000 সালে। মানে আমি যে ধরনের মানসিকতা সেরকম পরিবেশে হয়নি আর কি। আচ্ছা, ভীষণ কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি থাকতে না পেরে ওরাই আমাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা। তো আমি তখন প্রেগন্যান্ট ছিলাম, আমার মেয়েটা হলো। তারপরে 14-15-16 বছর আমি বাপের বাড়িতেই থাকলাম। আমার হাজবেন্ড যাতায়াত করতো। মানে হাজবেন্ড একটু নিরীহ গোছের, খুব একটা শক্ত ছিলেন না, প্রতিবাদী ছিলেন না। তো যেহেতু পাঠিয়ে দিল ফ্যামিলি, সেহেতু কিছু বললো না, যাই হোক করতো। তারপরে 14-15 বছর পরে মেয়েটা ক্রমশ পরিণত হলো। আমার বাবাও হঠাৎ চলে গেলেন। বাবা দীর্ঘদিন সুগারের পেশেন্ট ছিলেন, হঠাৎ চলে গেলেন।
তখন আমি ভাবলাম যে আস্তে আস্তে তো আমার ছোট ভাই মা ওরাই অসহায় হয়ে যাচ্ছে, তা আমাকে এবার মেয়েটা ভবিষ্যতে শ্বশুরবাড়ি গিয়ে যদি আমি একটু লড়াই করতে পারি বিপরীত মানসিকতার সাথে, দেখে আমি চেষ্টা করি। তখন মেয়ে তো কিছুতেই যাবে না, বলে না ওখানে গেলে আমি সুইসাইড করবো, আমি যাব না। তখন আমি অনেক কষ্টে ওকে বুঝিয়ে টুকিয়ে আমি বললাম, মা ওটা তোমার নিজের জায়গা, যেমনই হোক, বলে তো ভালো না, আমি ছোটবেলায় মাঝে মাঝে যেতাম দেখতাম, না আস্তে আস্তে দেখবো ওটা আগামী দিন ঠিক হয়ে যাবে। সুইসাইড করার কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে এমন ভাবে আমি ওকে বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম, তারপরে এখানে নিয়ে এলাম মেয়েটাকে। মেয়েটা এখন আস্তে আস্তে থেকে 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 কষ্ট পায়, তিনি পড়াশোনা করে এখন বর্তমানে ইংলিশে MA কমপ্লিট করেছে, চাকরিরও ভীষণ চেষ্টা চলছে, হয়তো পেয়েও যাবে আগামী নিশ্চয়ই। কিন্তু এইভাবে আমি ওকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছিলাম। খুব ভালো। আমাদের এখানে শ্বশুরবাড়ি এখানে এক ডাক্তার গাইনোকোলজিস্ট ভদ্রলোক, ওর ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছিল, খুব বকাঝকা দিয়েছে, তারপরে একটা কি ডিমান্ড করেছে খুব দামি মোবাইল, একটা মোবাইল ছিল, বলেছে না আমার এর থেকেও বেশি বড় স্মার্টফোনের একটা বেশ দামি চাই। তখন বলছে না হবে না, রেজাল্ট খারাপ করেছে আবার দামি ফোন ডিমান্ড, তা একদম নয়। সাথে সাথে সুইসাইড করেছে 14 বছরের একটা ছেলে। যাই হোক, সে যদি সেটা বোঝাতে পারতো শুনে আমার খারাপ লাগে, কিন্তু আমি মেয়েকে অনেক কষ্ট বুঝিয়ে টুকিয়ে আমি মোটামুটি এই পরিবেশে ধাতস্থ করতে খাইতে। খুব ভালো করেছেন। দেখুন, প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জেতার যে আনন্দ, জীবন বিসর্জন দেওয়া মানে, দেখুন আপনার জীবন বিসর্জন দিলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কেউ মারা গেলেই পৃথিবী স্তব্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। আমি যদি মারা যাই, হ্যাঁ হয়তো আমার বাড়ির মা বাবা তো নেই, সবচেয়ে বেশি কষ্ট পাবেন, তারপর হয়তো ভাইয়েরা, তারপর হয়তো আমার আরো অনেক আত্মীয় স্বজন, কিন্তু তাই বলে কিন্তু তাদের জীবন কিন্তু থেমে যাবে না কখনো। কারণ কাজেই একদম। এবং দেখবেন যে এই যে বাচ্চাটা মারা গেছে আপনি বললেন, দেখুন তার বাবা মা হয়তো অনেক কষ্ট বুকে নিয়ে তারা কিন্তু বেঁচে রয়েছে, তারা কিন্তু চলছে। দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা না মেয়েটা বোঝাই চলে গেল, যাই হোক 14 বছরের। হ্যাঁ, তো আমি শুধু আজকে আমি শুধু খুব স্বাভাবিক তাদের অর্থের অভাব নেই, কিন্তু এই ডিলিংটা অনেকে করতে পারেন না, হয়তো সেই কারণের জন্য মৃত্যু হয়। দেখুন কিভাবে এই ধরনের ঘটনাগুলো শুরু হয়। থ্যাংক ইউ দিদি সমাধি, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আড়াইটের এই অনুষ্ঠান দেখবেন। আপনি ফোনটা কেটে দিন, আমি আপনাদের এই গল্পটা বলি যে কিভাবে আজকে এই পরিস্থিতি হলো। দেখুন, কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে বাবা মার স্বপ্ন থাকবে ছেলে মেয়েকে বড় করা, খুব স্বাভাবিক, কিন্তু স্বপ্নটা যেন অতিরিক্ত বড় স্বপ্ন না হয়। কীরকম বিষয়, কেন? তার কারণ এই যে মুরলীধর চাঁদবড়ে ট্রাক চালাতো, ট্রাকের ড্রাইভার ছিল, মানে লরির ড্রাইভার ছিল, তার নিজের লরি ছিল না, কিন্তু সে লরি চালাতো। রিসেন্ট বছর দেড়েক আগে সে নিজে একটা লরি কেনে, অনেক কষ্ট করে ফিনান্স, আপনি বুঝতেই পারছেন একটা লরি তো আর এটা 2-5 টাকার ব্যাপার নয়, লরি কেনে, এবং আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল। খাওয়া দাওয়া, জীবনযাপন, জামা কাপড় সবটাই অত্যন্ত সাধারণ মানের ছিল এই চাঁদবড়ে পরিবারের, মহারাষ্ট্রীয় পরিবার, চাঁদবড়ে পরিবার। একটা জায়গায় এই মুরলীধর কম্প্রোমাইজ করেননি, আর সেটাই হয়ে গেল বিপদের কারণ। কোনটা বলুন তো? ছেলেকে তিনি নিজের ক্ষমতার চাইতে অনেক বেশি বড় একটা স্কুলে ভর্তি করেছিলেন, যেটা ইংরেজি মাধ্যম স্কুল, এবং ইংরেজি মাধ্যম স্কুলের মধ্যেও ক্লাস আছে আপনি জানেন। একটু হাইফাই স্কুলে ভর্তি করলেন। আপনাদের বোঝার জন্য আমি আরও সোজা করে বলি, যে পরিবেশ এই মুরলীধর চেয়েছিলেন বা সঙ্গীতা দেবী চেয়েছিলেন যে ছেলে যেন ভালো মানুষ হয়। আমি বলছি না যে বাবা মার এই চাওয়াটা খুব অন্যায় বা পাপ। বাবা মা যদি চান যে তার মেয়ে বা ছেলে মানুষ হোক, আমি মনে করি না এটা অন্যায় বা পাপ, কিন্তু আপনাকে লিমিটটা বুঝতে হবে। আপনি তাকে ভর্তি করলেন কোথায়? এমন একটা পরিবেশে তাকে দিলেন, এমন একটা স্কুলে তাকে দিলেন, এমন একটা কনভেন্ট টাইপ স্কুলে তাকে ভর্তি করলেন, যেখানে তার সহপাঠীরা, তার পরিবেশ, তাদের প্রত্যেকের হাতে আইফোন রয়েছে, তাদের বাবা মা দুজনেই সার্ভিস করে, তাদের বাবা তাকে পিক আপ করতে দামি গাড়ি নিয়ে আসে, বাড়ির সার্ভেন্ট পাঠানো হয়, একজন দিয়ে যায় আরেকজন নিয়ে যায়। এই যে পরিবেশ, এটা কিন্তু মুরলীধর চাঁদবড়ে পরিবারের পক্ষে এই কুণালকে প্রোভাইড করা সম্ভব হয়নি। পড়াশুনোর জন্য যেটুকু টাকা লাগবে, টিচিংয়ের জন্য যেটা টাকা লাগবে, স্কুলের জন্য যে ফিসটা লাগবে, সেটা তারা দিয়েছে। পারবে কি করে?
লরি চালাচ্ছে, তার পরিবারের তো রোজগার বিরাট নয়, স্বপ্নটা অনেক বড়। এবং সেই স্বপ্ন দেখে সে ছেলেকে যখন ওই স্কুলে ভর্তি করলো, ছেলে প্রথম দিন থেকে দেখতে শুরু করলো যে আমার চারপাশে যারা রয়েছে, আমার বন্ধু বান্ধব, আমার সহপাঠী, আমার সঙ্গে পড়ে, আমার সঙ্গে স্কুলে আসে, যে আমার সঙ্গে ক্লাসে বসে, তাদের সঙ্গে ঠিক আমি যেন মিলিয়ে উঠতে পারছি না। ইংরেজিতে একটা শব্দ আছে ইনফিনিটি কমপ্লেক্স বলে। ইনফিনিটি কমপ্লেক্স মানে যখন মানুষ নিজেকে নিয়ে নিজে প্রশ্ন করতে শুরু করে যে আমি কি আদতে পারি, আমি কি আদতেই উপযুক্ত, আমি কি সত্যি এদের সঙ্গে মিশতে পারি। আমি যদি দেখি যে আমার কলিগরা সবাই এই অফিসের গাড়ি করে আসছে, গাড়ি করে যাচ্ছে, আর আমি ভ্যাগাবন্ডের মতো ট্রেনে করে আসছি, ট্রেনে করে যাচ্ছি, কোনো না কোনো একটা সময় আমার মধ্যে একটা ইনফিনিটি কমপ্লেক্স কাজ করতে পারে যে ওরা পারলো গাড়ি কিনতে, আমি কেন পাচ্ছি না। আজও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখবেন সমস্ত যে বাবা মা, তাদের সবার আর্থিক ক্ষমতা যে সমান তা কিন্তু নয়। কেউ অনেক কষ্ট করে তার পড়াশুনোটা চালান, আবার অনেকে পড়াশুনো চালান, মানে তার ছেলেমেয়ের পড়াশুনো চালান, তার এফেক্টই পড়ে না মাস রোজগারে কোনো। তার হিউজ রোজগার, বিরাট বড় ব্যবসা, বিরাট বড় চাকরি, দুজনে চাকরি করে, একটা পরিবারের 3 জন লোক দুজনেই চাকরি করে, বড় চাকরি করে, ভালো টাকা মাইনে পায়। অথবা দেখা যাচ্ছে বিরাট ব্যবসা, তার কাছে ওই ছেলের স্কুলের মাইনে কিছুই না। আবার অনেকে মাস মাইনে থেকে বাঁচিয়ে, এখান থেকে বাঁচিয়ে, ওখান থেকে বাঁচিয়ে, একদিন না খেয়ে বা কম খেয়ে বা সাধারণ ডাল ভাত খেয়ে সে ছেলে মেয়েকে পড়ায়। আমাকে পড়ানোর স্বপ্নটা অবান্তর বা ওই ভাঙা ঘরে শুয়ে চাঁদের আপনি একদম বলবো না, ছেলে মেয়েকে পড়ানো, তাকে শিক্ষিত করার স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনি লিমিট বুঝে স্বপ্ন দেখুন। এরপরে এই ছেলেটি যখন 18 বছর পাশ করে গেল, আরেকটা কথা বলা হয়নি, কুণাল কত নাম্বার পেয়েছে জানেন? 92.95% নাম্বার পেয়ে পাস আউট। উল্টো পাল্টা এলেবেলে ছেলে নয় যে মদ গাঁজা খেয়ে এদিক ওদিক ঘুরে ফেরে আড্ডা মেরে বন্ধুদের সঙ্গে, তা নয়। 92 নাম্বার পেয়ে পাস করা, পাস আউট হওয়া এই কুণাল, সে তারপরে বাবাকে বলে যে এবার কিন্তু আমাকে আইফোন কিনে দিতে হবে। কখন? আফটার পাসিং হিজ 10+2 এক্সামিনেশন। কিন্তু বাবা ততদিনে কি, তার বাবার বয়স প্রায় 50-এর কাছে, বাবা একটা অন্য প্ল্যানিংয়ে টাকা খরচ করে ফেলেছেন। সেটা হচ্ছে তিনি নিজে একটা লরি কিনে ফেলেছেন। এই লরি কেনার অর্থ হচ্ছে তিনি চাইছিলেন যে আর কতদিন আমি লরি, একটা 50 বছর 60 বছর হয়ে গেলে তার পক্ষে লরি চালানো সম্ভব নয়। তিনি ভাবছিলেন যে আমি অন্য রেখেও দিয়েছিলেন, ভেবেছিলেন, আমি ভুল বলছি, রেখেও দিয়েছিলেন অলরেডি, অন্য একটা ড্রাইভার চালাতো, তিনি মালিক হিসাবে বসে যা দেখভাল করা বা ইত্যাদি ইত্যাদি করতেন। কাজেই তার মাথায় তখন এই প্রায় 25-30 লাখ টাকার একটা বার্ডেন। তাদের ইকোনমিক্যাল গ্রোথ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু বাবা ইনভেস্ট করেছে আইফোনে নয়, তার লরি কেনার জন্য। কে জানতো হঠাৎ করে 92% নাম্বার পেয়ে কুণাল এসে আইফোন দাবি করে বসবে, যে ফোনের দাম মোটামুটি, আমি জানি না কোন মডেল বা কোন গ্রেডের ফোন চেয়েছিল, নানা করে কাছাকাছি 1 লাখ ধরে নিই। এখন যদি নতুন একদম লেটেস্ট ভার্সন যদি চায়, তার সেটা 1 লাখের ওপর, 1-1.5 লাখের কাছাকাছি দাম। তাই বাবা কিনেও দেওয়া হয়েছিল তাকে, কিন্তু ইএমআইটা দিতে তার প্রবলেম হচ্ছিল। তার কারণ তাদের রোজগার বেড়েছে, তিনি সঞ্চয় করেছেন, কিন্তু রোজগারটা ফ্লারিশড হয়নি, বিরাট কিছু হয়ে যায়। এটাই স্বাভাবিক, ইট ইজ ভেরি নর্মাল। আমরা যারা জমিয়ে 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 বিন্দু 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 দিয়ে সিন্ধু করবার চেষ্টা করি, তার অনেক কষ্ট করে টাকা জমাই, হট করে সেই টাকা আনইউজুয়ালি খরচ করে। অনেক বাবা মা আছেন এখানে যারা অনুষ্ঠান দেখছেন, অনেক, তাদের কাছে আজকে হয়তো 25 লাখ আছে, কিন্তু 25 লাখ তিনি ছোটোবেলা থেকে জমানো শুরু করেছেন। যখন তার বয়স 18, তিনি হয়তো স্কুলের টিফিনের পয়সাটা ঘটে ফেলেছেন। স্কুলে বাবা হয়তো 5 টাকা, তখন তো আমাদের ছোটোবেলায় স্কুলে মানে কি 2 টাকা যখন পকেটে করে নিয়ে যেতাম, মনে তো বিরাট ব্যাপার। 5 টাকা নেওয়া মানে সেদিন আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক। আর 10 টাকা নেওয়া মানে স্কুল কিনে নিতে পারে, এরকম একটা ব্যাপার আর কি ছোটোবেলা আমাদের ছিল। মানে এখন আমারও মনে আছে 1 টাকায় 5টা না 4টে ফুচকা পাওয়া যেত, এরকম সময়, মানে ওই ছোটোবেলার কথা আমি বলছি, 5টা ফুচকা পাওয়া যেত। এখন সেটা 10 টাকায় হচ্ছে 6টা ফুচকা। কলকাতায় অনেক জায়গায় 10 টাকায় 2টো, হ্যাঁ, অনেক জায়গায় 10 টাকায় 1টা, এরকমও আছে। হ্যাঁ, মানে ওইভাবে ওরা হিসাবটা ওরমভাবে করে 50 টাকায় 5টা ফুচকা, মানে 10 টাকায় 1টা করে ফুচকা। যাই হোক, ছেড়ে দিন। তো যে
আজকে জমিয়ে 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 সেই পয়সা জমিয়ে আজকে হয়তো তার অ্যামাউন্টটা দেখা যাচ্ছে 25 লাখ, ব্যাংকের ফিগার 25 লাখ। ছেলে জন্মেছে, ছেলে আজকে ইয়াং, সে বাবাকে বললো, বাবা তোমার তো ব্যাংকে 25 লাখ টাকা আছে। আরে বাবা তুমি কি বড় লোক গো বাবা, আমার এই ফোন লাগবে, একটা আইফোন কিনে দিতেই হবে, আইফোন কেনা হয়ে গেলে আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতেই হবে। যে বাবা ওই টাকাটা বা মা ওই টাকাটা, আমি দুজনের কথাই বলছি, মেল আর ফিমেল, ওই টাকাটা অনেক কষ্ট করে, মানে ওই 18 বছর বয়স থেকে জমিয়ে আজকে 50 বছর বয়স, 55 বছর বয়সে তার ফিগার, ব্যাংক অ্যাকাউন্টের ফিগারটা হচ্ছে 25 লাখ টাকা, 25 ল্যাক্স। তার এজ কত? 50 ইয়ার্স অফ ওল্ড, মানে দ্যাট ইজ অলমোস্ট দ্য এজ অফ রিটায়ারমেন্ট। এই বয়সে গিয়ে সে 25 লাখ। তার ছেলে সে ডিমান্ড করে বসলো, তার গাড়ি লাগবে 2.5-3 লাখ টাকা দামের মানে দামের গাড়ি, 2 হুইলার, এবং তার একটা ফোন লাগবে। মানে আজকে অদ্ভুতভাবে ডিমান্ড যেন এই দুটোই, মানে এই দুটো জিনিস ছাড়া স্টাইল আইকনে, হ্যাঁ যারা অনেক বড় লোক ফ্যামিলি তারা পার্সোনালি হয়তো 4 চাকা চায়, আমি তো জানি না, আমি অত বড় লোক নই বা আমার বন্ধু বান্ধবও অত বড় লোক নয়, তারা হয়তো 2 হুইলার ডিমান্ড করে না। কিন্তু 2 হুইলার নিয়ে মাথা ব্যথা হয়ে গেছে আমার নিজের কলিগদের মধ্যে আছে অনেক। তো যাই হোক, আমাদের মধ্যে আছে 2 হুইলারের দিতে গিয়ে তার অনেক বিপদ হয়েছে। তো কাজেই তার ছেলে ওই জমানো 25 লাখ অ্যামাউন্টটা সে দেখবে, কিভাবে 25 লাখ হয়েছে সেই স্টোরিটা সে দেখবে না, জানবেই না, জানার চেষ্টাই করবে না, আমি এখানে লিখে দিচ্ছি, দরকার হলে আমি এই বলছি, আমার ফুটেজ ক্যাপচার করে রাখুন। খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে আছে যারা বাবার এই জমানোর অ্যামাউন্টের প্রথম দিনটা থেকে ভাববে, ভাবার জায়গাও নেই, ইভেন তাদের কাছে স্কোপও নেই, কি করে ভাববে, কারণ তারা তো ওই দিন দেখেনি, তারা তো ওই সময়টা দেখেনি, জানেই না। হয়তো কুণালের ক্ষেত্রে তাই হয়েছে। কুণাল বখাটে ছেলে নয়, 92% নাম্বার পাওয়া একটা ড্রিম দেখে ফেলেছিল, আর তার মধ্যে কি ইনফিনিটি কমপ্লেক্সটা কাজ করতো, তার বাবা মা পারবে না কোনোদিন করতে, 7 করে ফোন কিনেছিল। দেখুন আমরা আজকাল মানুষ কি করি, 7 করে আমরা জিনিস কিনে ফেলি, আর মানুষ এটাকেই মনে করে সমাজে প্রতিপত্তি। জানেন, আমি চাকরি পেলাম, মাইনে পেলাম, প্রথম মাইনের পরেই এদিক সেদিক গুঞ্জন শুরু হয়ে যায়, এবার কিন্তু একটা নিজের মাথার ছাদ করতে হবে বা একটা জমি কিনতে হবে। হয়ে গেল 1-1.5 বছর চাকরি, কিছুই নেই, আনছি খাচ্ছি, প্রথম দিকে তো হানিমুন লাইফ চলে, আনছি খাচ্ছি, টাকা নেই, আমার মাসের মাইনে 40-50 হাজার টাকা। আমি কি করলাম, দেখলাম যে আমার ইএমআই হচ্ছে 20,000 টাকা, 50% অফ আর স্যালারি আমি দিয়ে দিলাম, একটা ফ্ল্যাট কিনে নিলাম। এই ফ্ল্যাট কিনে নেওয়ার পর আপনার মানে যে কিনলো তার বাবা মা, তার গার্লফ্রেন্ড, তার বন্ধু বান্ধবের মধ্যে কি উল্লাস, আরে বাপ রে বাপ, সুরজিৎ ফ্ল্যাট কিনে নিয়েছে, অফ, বাবা বলছে আশীর্বাদ তোকে, বিরাট ব্যাপার বাবা তুই ফ্ল্যাট কিনে নিয়েছিস, মাও আশীর্বাদ করো, হেভি ফ্ল্যাট কিনেছে ছেলে। সবাইকে ফোন করে বলা, কাকিমা এই জানো আমাদের সুরজিৎকে ভালোবেসে ফ্ল্যাট কিনেছে, একে বলছে তাকে বলছে। কিন্তু প্রথম দিন থেকে মাথায় রাখতে হবে, প্রথম দিন থেকে 50% অফ স্যালারি তার কাট ডাউন হয়ে গেল, মানে হিজ গান টু লোন। এরপরে বাবা ফ্ল্যাট হয়ে গেছে, এবার তুমি বিয়ে করো, সমাজের লোক করবে, আপনার পাশের লোক করবে, আপনার কাছের লোকগুলো করবে, আপনার পাশাপাশি থাকা লোকগুলো করবে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাবা মাও করবে। এবার তুমি একটা বিয়ে করে ফেলো, সুন্দর দেখে মেয়ে, আজকালকার দিনে যা সোনার দাম, যা জিনিসের দাম, তাতে একটা বিয়ে করতে গেলে খুব মোটামুটিভাবে 15 লাখ টাকার উপর কাছাকাছি খরচা আছে, 15 lakhs কাছাকাছি খরচা আছে, 50 নয় 15, খুব সাধারণভাবে, মানে অন্তত আপনার নিজের বন্ধু বান্ধব, আর না হলে একদম মন্দিরে গিয়ে করলে কম খরচ, মন্দিরে গিয়ে করে আপনি নিয়ে চলে আসেন, সেটা নয়, প্রত্যেকের এক্সপেকটেশন তৈরি হবে। আপনি ফ্ল্যাট কিনেছেন, কেউ দেখবে না, আপনি বিয়ে করতে যাচ্ছেন, কেউ বলবে না আমাকে না বলে, আমাকে বলবি তো, এই তোর বিয়েতে কিন্তু আমি যাবো, তুই আমার বিয়েতে গেছিলি, আমি কিন্তু তোর, মোটামুটিভাবে এইভাবে করে 400 লোক। আপনি পার হেড আজকে 1000 টাকার নিচে প্লেট হয় না, খাওয়াতে গিয়ে একটা বড় আপনি দেনার মধ্যে জড়িয়ে গেলেন, একটা বড় বার্ডেন আপনার মধ্যে চলে আসলো। তারপরে বিয়ে করেছেন, মনে হলো একটা বড় স্ট্যাটাস, একটা ফ্ল্যাটে থাকি, একটা ভালো মেয়ে বিয়ে করেছি, এবার শ্বশুর শাশুড়ি চাপ দেওয়া শুরু করলো, বাবা মাঝে মধ্যে তো উইকেন্ডে এদিক ওদিক ঘুরতে যাও, মেয়েটাকে নিয়ে তো এদিক ওদিক ঘুরতে যাও বাবা, তুমি ফ্ল্যাট কিনেছো, তুমি ভালো চাকরি করো বাবা, এবার একটা 4 চাকা কিনে
এবার একটা 4 চাকা কিনে ফেল, নাহলে কষ্ট, তুমি মাঝে মধ্যে এখানে আসবে যাবে, এই ইনফ্লুয়েন্সে 4 চাকাও কেনা হয়ে গেল। 4 চাকার লোন কত? মাসে ধরে নিন 10,000 টাকা, মানে ইএমআই মাসে 1010 টাকা, 5 বছরের টেনিওর হয়, পার্সেন্টেজটা বেশি হয় এইচবিএলের থেকে, হয়ে গেল। ঠিক এই জায়গায় এই কুণাল ভাবতে শুরু করেছিল, এবং তারপর সে কি ট্র্যাপে জড়িয়ে যায় সেটা যে ফ্ল্যাট কিনেছে, যে বিয়ে করেছে, সে গাড়ি কিনেছে, সে জানে। ভয়াবহ ট্র্যাপ। সেখান থেকে বেরোনো তার পক্ষে কষ্টকর, কারণ বাড়ির লোনটা, সে যদি 30 লাখ টাকার বাড়ি কেনে তাকে শোধ দিতে হবে প্রায় 60 লক্ষ টাকা, 60 lakhs। আগামী 30 বছর ধরে তার এই বার্ডেন চলবে। ঠিক এই পরিবারের ক্ষেত্রেও তাই হয়েছিল, প্রাণ কেড়ে নিল, গোটা পরিবারের মৃত্যু হলো। আমি শুধু এই প্রোগ্রাম আজকে এই জন্যই করলাম যে ফিনান্সিয়াল ট্র্যাপ, ইটস ভেরি ডেঞ্জারাস, এতে জড়াবেন না, এটা আমার অনুরোধ। বাচ্চারা, তোমাদেরকে বলার আমার এটাই, এই বয়সে এসে আমি এটা বুঝি, আইফোন তোমার স্টাইল সেগমেন্ট তৈরি করে না। আমি মনে করি আইফোন গাড়ি তোমার স্টাইল সেগমেন্ট তৈরি করে না। দেখবে যারা খুব বড় বড় ফিল্ম স্টার, তারা কি জামা পরলো, কি জুতো পরলো, লোকে ব্র্যান্ড দেখে না, লোকটাকে দেখে যে ওই জামাটা পরেছে। এক সময় অমিতাভ বচ্চন স্টাইল আইকন ছিল, শাহরুখ খান ছিল, আমির খান ছিল। স্টাইল আইকন হিউম্যান বিং, তুমি নিজে স্টাইল আইকন হও, যাতে লোকে তোমায় দেখে বলে যে ও এটা পরেছে। ব্র্যান্ড ম্যানিয়াতে যেও না। আর এটাই আমাকে কিনতে হবে আর তার জন্য আমি প্রাণ দিয়ে দেব। একটা জিনিস মাথায় রাখবে, খুব কড়া করে বলছি, তুমি মারা গেলে কারুর কিচ্ছু যায় আসবে না, কারুর কিচ্ছু যায় আসবে না। নো বডি কেয়ারস ইউ। আজকে মারা যাবে, মাথায় রাখবে কাল দুদিন। আজকে মারা গেলে কাল দুদিন, বলবে দুদিন আগেও মারা গেছে। আর মারা গেলে তুমি আর ওই শুভ, আবির, সুরজিৎ, প্রশান্ত, রাজু এসব থাকবে না, তুমি হয়ে যাবে শুধু একটা বডি। কাজেই ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি গ্রিডি লাইক দ্যাট। এই ধরনের রাগ এবং লোভ, এই দুটোকে বর্জন করো, তাহলে ভালো থাকবে। সবাই ভালো থেকো। লাঞ্চ বক্সে অনেক অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন তাদেরকে। অনুষ্ঠান ইউটিউবে আপনারা দেখতে পাবেন। প্রোগ্রামটাকে পারলে শেয়ার করে দেবেন, হয়তো অনেকের কাজে লাগবে। নমস্কার।